শর্মিলার ইন্টারভিউ আমি নেব, কারণ আমি ওর বিগিনিংটা জানি এবং সেই সময়ে অনেক মজার যেমন ঘটনা ঘটেছিল, ওকে অনেক স্ট্রাগলের মধ্যে দিয়ে যেতে হয়েছে, জীবনের স্ট্রাগলের মধ্যে দিয়ে যেতে হচ্ছে, সেখান থেকে ঘুরে দাঁড়িয়েছে ও। এই যে আজকে শর্মিলাজ শো হাউস, যেটা আপনারা এত ভালোবাসছেন, আজকে 1 মিলিয়নের বেশি ফলোয়ার, তো ইন্ডাস্ট্রিটা মুদির দোকানের মতন চালালে হবে না, তাহলে আমরা ইন্ডাস্ট্রিতেও তো একটা গাল ভরা টার্ম হতে পারে, কিছু নর্মস থাকে। ইন্ডাস্ট্রির সব থেকে বড় নর্ম হচ্ছে আমরা 5 বছরের পরে কি করব সেইটা ভিজুয়ালাইজ। বাবু যে প্রথম ব্যোমকেশটা করেছিল আবিরকে নিয়ে, আমার খুব ইন্টারেস্টিং লেগেছিল, একটা প্রিমিয়ারও আমি গেছিলাম, এবং অনেস্টলি দ্বিতীয় রিপুর উনি ইয়ে করেছিলেন ব্যোমকেশে, আই ওয়াজ ভেরি ডিসঅ্যাপয়েন্টেড, মানে আমার মাথা ধরে গেছে। একটু হয় না শর্মিলা, আমি তো পুরস্কার পাওয়ার জন্য অভিনয় করি না, তার স্বামী নয়, কিন্তু তাকে সংসারের সমস্ত দায়িত্বটাই পালন করতে হয়েছে। যৌবন পেরিয়ে গেছে, প্রৌঢ়ত্ব শেষ প্রান্তে চলে এসছে, কিছু না পেয়ে শুধুমাত্র ওই মানুষটার প্রেজেন্স এবং ওই ভিতরে তার প্রতি একটা ভালোবাসার একটা মানে পরবর্তীকালে যারা এই ইনভেস্টিগেটিভ ফিল্মস তৈরি করে, আমার অরিন্দম শীলের সবরের খুব ভালো ভালো লেগেছিল। আচ্ছা, তুমি কি ঋতুপর্ণ ঘোষের ব্যোমকেশটা দেখেছো, যেটা কিছুটা? আচ্ছা, সেটাও তোমার সেটা ইয়ে হয়েছিল, আমাদের সুজয় ঘোষ হয়েছিল আর অনিন্দ ছিল। আচ্ছা, মহিলা গোয়েন্দা মিতিন মাসি হয়েছে, অরিন্দম শীলেরই বোধহয় তৈরি করা। অরিন্দম শীল অ্যাজ আ ফিল্ম মেকার আমার কিন্তু বেশ ভালো লেগেছে। সোনাদা বোধহয় ধ্রুব ব্যানার্জি তৈরি করেছিল, ভালো লেগেছে প্রেজেন্টেশন, মানে কিন্তু অ্যাডভেঞ্চার। এই বড় পর্দায় অনেকেই অনেক এক্সপেরিমেন্ট করার সুযোগ পেল, কিন্তু আজ অব্দি তোমাকে নিয়ে কোনো আইকনিক ক্যারেক্টার, মানে যেটা হয়তো তুমি হতে চাও, মানে স্ক্রিনে তুমি তাকে প্লে করে দেখাতে চাও, সেরকম কোনো সুযোগ বা সেরকম কোনো অ্যাপ্রোচ তোমার কাছে এসেছে কি? তোমার কি ইচ্ছে আছে যে এই ধরনের আইকনিক চরিত্রে আমাকে মানাবে এবং কেউ বানালে আমাকে যেন যোগাযোগ করে? হ্যাঁ, ডেফিনেটলি, আমার তো ভালোই লাগবে। কাকে নিয়ে তোমার ফ্যাসিনেশন আছে এরকম, বা তোমার যে শারীরিক গঠন, তোমাকে যেমন দেখতে, তুমি যেভাবে কথা বলো, সেটা ওই চরিত্রটার সঙ্গে সব থেকে ভালো মানাবে? কর্নেল এনিডে। কিন্তু আমাকে একজন খুব বিখ্যাত এন্টারটেইনমেন্ট ফিল্মের ডিরেক্টর একটা কথা বলেছিল, যে বড় পর্দায় কি হয়, মানে হোয়াট ইজ দ্য ডিফারেন্স। বলেছিল, সুদীপ, ইউ ক্যান বি আ ভেরি গুড অ্যাক্টর, ইউ আর আ ভেরি গুড অ্যাক্টর, সেই জন্যই তোমাকে আমি কাস্ট করেছি, এত বড় চরিত্রের কাস্ট করেছি, কিন্তু বড় পর্দার হিরোইজমের একটা এক্স ফ্যাক্টর আছে, যেটা খুব প্রয়োজন, সেটার কোনো ডেফিনেশন নেই, কিন্তু সেই এক্স ফ্যাক্টরটা অন স্ক্রিন বোঝা যায়। সেইখানেই কিন্তু সাকসেসফুল হিরো তৈরি হয়, বা সাকসেসফুল, আমাদের এখানে যেহেতু হিরো ডমিনেটেড ইয়ে, সেই জন্যেই কিন্তু হিরো তৈরি হয়। ওই অরাটা খুব প্রয়োজন বড় স্ক্রিনের জন্য। ঠিক। সুতরাং বাট হি ওয়াজ ভেরি ক্লিয়ার, আমাকে খুব বুঝিয়েছিল খুব সহজে, সুতরাং আমার ওই এক্সপেকটেশনটা নেই। ইউনো, হয়তো ওটিটির জন্য যদি কেউ করে বা টেলিভিশনের জন্য কোনো কোথাও গিয়ে মনে হয়, এখনও আমার মনে হয় বড় স্ক্রিনটা ইজ অলওয়েজ লার্জার দ্যান লাইফ। মানুষ কেমন করে দেখবে, একটা উইশ ফুলফিলমেন্ট হচ্ছে এখনও আমাদের কাছে। ফিল্ম মেকিংটা, মানে ফিল্মটা তৈরি হচ্ছে যখন আমি দর্শক হিসেবে যাই, আমার কাছে কিন্তু ওই উইশ ফুলফিলমেন্টটা কাজ করে, জানো তো। সেরকম কে হিরো তোমার জীবনে? আমার তো জীবনে অল টাইম, ইউ নো, আমরা বড় হয়েছি কার সিনেমা দেখে এবং কাদেরকে হিরো মেনেছি, সেই কারণেই তিনি হিরো আমাদের, অমিতাভ বচ্চন এক কথায়। এবং আমার হ্যাঁ, তো এসে আমি এইটাই দেখছি, আমার সামনাসামনি উনি বসে দাঁড়িয়ে আছেন, এবং অফকোর্স অমিতাভ বচ্চন ছাড়া আমার শাহরুখ খানের পারফরমেন্স ভীষণ ভালো লাগে, হিরো হিসেবে আমি বলছি। অ্যাক্টর বলতে গেলে তো লিস্ট অফ নেমস বলতে হবে, মানে নেভার এন্ডিং চলতে থাকবে, বলরাজ সাহানি থেকে শুরু করে উৎপল দত্ত হয়ে, বিকাশ রায় হয়ে, মানে টিল এখন উপদার কথা বলতে হয়, মানে অ্যাক্টার্স আর কি, ব্রিলিয়েন্ট অ্যাক্টার্স, পঙ্কজ ত্রিপাঠী, কারাগার ব্রিলিয়েন্ট সব অ্যাক্টিং করছে। একদম একদম।
তুমিও তো হিন্দি ওটিটিতে কাজের সুযোগ পেলে এবং সেখানে করে এরপরে কি আরো বড় কোনো চরিত্রের অফার বা কিছু ভেবে দেখছো? ফরচুনেটলি আমি আমাদের এইখানে এমন কিছু কাজ করছি যেটা ছেড়ে আমার পক্ষে বেরোনো খুব কেউ মুশকিল। চাইবেও না তোমাকে এখন ছাড়তে, হ্যাঁ। সেটাও একটা ব্যাপার। এবং তার মধ্যেও কিছু অল্প বয়সী বাচ্চা বাচ্চা ছেলের আমি খুব ভাল লাগে, ইয়াং ইন্ডিপেন্ডেন্ট ফিল্ম মেকার্স প্রচুর উঠে আসছে যারা নানান রকম সাবজেক্ট নিয়ে কাজ করছে, এক্সপেরিমেন্টাল কাজ করছে। সিরিয়ালে তোমাকে যে যে চরিত্রে খুব প্রমিনেন্ট এবং সবার মনে মানে হৃদয় খুঁড়ে জায়গা করে নিয়েছে, শ্রীময়ীর অনিন্দ এবং এখন চিরসখার নতুন দা বা অদ্ভুত ভাবে দুটো মানে আমার যেন কেমন মনে হয় স্বামী, এই চরিত্রটা স্বামী মানে যার একটা অধিকার থাকবে স্ত্রীর উপরে, সেইটাতে তুমি খুব এক্সেল করছো। মানে তুমি যে ডায়লগ বলছো, ডায়লগ একরকম লেখা হয়, এই চরিত্রটা কিন্তু স্বামী নয়, স্বতন্ত্র স্বামী নয়, কিন্তু সে তো প্রায় মানে স্বামীর জায়গাটা নিয়ে তো সে একটা দায়িত্ববান মানুষ, সে একটা দায়িত্ববান মানুষ। স্বামী বলতে আমি কনসেপ্টটাকে বলছি, মানে তুমি তো নীরব একজন স্বামী, যে মানে অদ্ভুতভাবে এই লোকটা স্বামী নয়, কিন্তু তাকে সংসারের সমস্ত দায়িত্বটাই পালন করতে হয়েছে এবং সে কিন্তু নীরবেই সেটা করে গেছে। তার শুধু একটাই ভিতরে প্রদীপ জ্বালা, সেটা হচ্ছে একটা মানুষকে সে ভালোবাসে। এত বছর তার সঙ্গে থেকে কিন্তু তার কাছ থেকে কিচ্ছু চাইনি। আমি ধরে নিচ্ছি এই লোকটা এই বাড়িতে 25 বছর কাটিয়ে দিল। এই 25 বছরে তারা যৌবন পেরিয়ে গেছে, প্রৌঢ়ত্ব শেষ প্রান্তে চলে এসছে, কিছু না পেয়ে শুধুমাত্র ওই মানুষটার প্রেজেন্স এবং ওই ভিতরে তার প্রতি একটা ভালোবাসার একটা প্রদীপ জ্বালিয়ে রাখে। এটা এক ধরনের তপস্যা, সাধনা। শ্রীময়ী যে চরিত্রটা ছিল সেটা ভালনারেবল একটা চরিত্র। সে বুঝতে পারছে সে ভুল করে ফেলেছে, কিন্তু সে আর সুযোগ পাচ্ছে না ঠিক করার, অসহায় হয়ে পড়েছে। একটা প্রচন্ড ভালনারেবল। কেউ কেউ তোমাকে ঘৃণা করবে, তোমাকে মানে মেরুদণ্ডহীন ভাববে, কিন্তু ওই মেরুদণ্ডহীন একটা চরিত্রে দিনের পর দিন অভিনয় করে যাওয়াটাও একটা তো। হ্যাঁ, দেখো আমরা তো আসলে এই টেলিভিশনটা কিন্তু আমি বলছি ইট ইজ আ স্ক্রিপ্ট রাইটার্স মিডিয়াম। যিনি লিখছেন, যিনি গল্পটা লিখছেন, গল্পটা তৈরি করছেন এবং এই চরিত্রগুলো তৈরি করছেন, খুব স্ট্রংলি টেলিভিশনে মানুষ গল্পটা দেখতে খুব পছন্দ করে। টেলিভিশনে তুমি আগেও কাজ করেছো, তখনকার কাজ আর এখনকার কাজের কিন্তু কোনো সেটা তো সবসময় পাল্টাবে। আমি যখন প্রথম এসেছিলাম তখন তো ওই ক্যাসেটে, বড় ক্যাসেটে রেকর্ডিং হতো, ভিসিটিতে, আস্তে আস্তে ডিজিটাল হলো। আমি যখন প্রথম আসি তখন মনিটর দেখা যেত না, তারপরে মনিটর দেখতে আরম্ভ করলো সবাই। সহজ হয়ে গেল, টেকনোলজি যত এগুলো কাজ করার সহজ হয়ে গেল। অ্যাপারেন্টলি মনে হলো সহজ হয়ে গেছে, কিন্তু টেকনোলজি আপগ্রেডেড হতে থাকলো এবং এই যত আপগ্রেডেড হতে লাগলো সেটাকে ব্যবহার করাটা জানতে হতে, মানে নিজেকেও আপগ্রেড করতে হবে সেই অনুযায়ী। তোমার এই চরিত্রটা যে মানুষটাকে দেখায় আসলে সে এক নীরব ভালোবাসা, যে ভালোবাসা আসলে এক একটা সংসারকে গ্রন্থিত করে রাখে। এবং এই ভালোবাসাগুলো কে সমাজ এটাকে স্বীকৃতি দেয় না। যেখানে আমরা রবীন্দ্রনাথ ঠাকুর আর কাদম্বিনী দেবীর ক্ষেত্রে দেখেছি, চরিত্র কিন্তু আমাদের আশেপাশে, মানে আমি এইটা করে মানে যখন মানুষ বলছে যে এরকম দেখা যায় না, যেমন তুমি বলছো, মানে এটা সমাজ স্বীকৃতি দেয় না বলছে, সেলিব্রেটেড নট এক্স্যাক্টলি। বাট আমাকে এমন বহু মানুষ যোগাযোগ করেন, তারা এই চরিত্রের সঙ্গে রিলেট করেছেন এবং এই মানুষগুলোকে দেখেছেন। তখন আমি বুঝতে পারি যে আমাদের সমাজে সত্যি এরকম মানুষ অসংখ্য আছেন যারা কিন্তু এই রকমই নীরবে তারা কিন্তু রয়ে গেছেন অন্য মানুষের পাশে। তবেই একটা সুন্দর সমাজ কিন্তু তৈরি হয়েছে। আমরা তো সবকিছুই খাতায় কলমে ইয়ে করে চলি, যে জীবনটা কিন্তু খাতা কলম নয়, জীবনটা জীবনের গতিতেই চলে। অনেক ধরনের ইমোশনস, অনেক পরিস্থিতি, নানান প্রেক্ষিতে, নানান প্রেক্ষাপটের উপর নির্ভর করে একটা জীবন চলে। আমরা শুধু দেখে দিতে পারি লিনিয়ার ভাবে, সেটা হয় না। জীবন ইজ মাল্টি লেয়ার্ড। কে কোনভাবে, কিসের প্রেক্ষিতে, কোন প্রেক্ষাপটে কিভাবে রিয়াক্ট করবে কেউ বলতে পারে না শর্মিলা। আর এই মুহূর্তে মনে পড়ছে তোমাকে আমি দেখেছিলাম
যখন আমি আনন্দলোকে চাকরি করি, আনন্দলোকের অ্যাওয়ার্ডের মঞ্চে ঘোষিত হলো শ্রেষ্ঠ খলনায়কের অ্যাওয়ার্ড যিনি পেলেন তার নাম, এবং সুদীপ মুখার্জি স্টেজে। সুদীপ দা স্টেজে যখন কিছু বলতে বলা হলো, তখন মাইক্রোফোনটা নিয়ে প্রথম যে কথাটা বললেন, আমার অভিনয় জীবনের প্রথম পুরস্কার, বলতেই সবাই দাঁড়িয়ে হাততালি দিল। এটার মধ্যে, এই বলাটুকুনির মধ্যে তোমার কতটা কষ্ট ছিল আর কতটা আনন্দ ছিল। কষ্ট মানে তুমি এতদিন অ্যাওয়ার্ড পাওনি, আর আনন্দ মানে এই একটি অ্যাওয়ার্ডের জন্য সবাই মিলে হাততালি দিল, যেটা অন্যান্য ক্ষেত্রে করেনি। হ্যাঁ, এটা বড় পাওয়া। আমার মনে হচ্ছে সিরিয়ালটার নাম কুরুক্ষেত্র। হ্যাঁ, এবং না না, কষ্ট একেবারে। কুরুক্ষেত্র কি না, এরাও শত্রু। এরাও শত্রু তো খলনায়ক না, এরা শত্রু ওয়াজ হিরো। না, হিরো। আচ্ছা আচ্ছা, না এটা খলনায়কের চরিত্রের জন্য পেয়েছি। কুরুক্ষেত্র যেটা হয়েছিল আমি তোমায় বলছি, একটা খুব মজার ঘটনা ঘটেছিল। আমি নাম না করে বলতে হবে এই ঘটনাটা। কেন সব ক্ষেত্রেই তুমি নাম নিচ্ছ না? না না, কোথায়, এই তো নাম বললাম। সে তো তুমি না, কারণ আছে এমন কিছু মানুষ যিনি তোমাকে দেখিয়ে আঙুল তুলে বলেছেন যে এটা কেন, তার নাম প্রয়োজন নেই তো। যেগুলো হয়ে একটা সিনেমাতে যেমন হিরো আর ভিলেন থাকে, বাস্তব জীবনেও হিরো আর ভিলেন থাকে, দুজনেরই নাম উচ্চারণটা বাই না, সেটা নয়, বাই নেচার। আচ্ছা ধরো, তুমি বলো একদিকে গোলাপ ফুল রয়েছে, আরেকদিকে সেটা রয়েছে, তুমি তার নাম নিতে স্বচ্ছন্দ বোধ করবে? আচ্ছা আচ্ছা, মাটিতে আমরা তো বলতে পারি না যে ওইখানে অন ক্যামেরা বলা যায় গু পড়ে আছে, বলতে পারি, অথচ আমি গোলাপ ফুলের নামটা নিতে পারি খুব সহজে। তো লেট ইট বি লাইক দ্যাট। আমরা তো কিছু জিনিস অ্যাভয়েড করে যাই। আর এইটা এই কারণে বলছি না যে ভীষণ সম্মানের মানুষ অনেকে এটার সঙ্গে জড়িয়ে আছে। এটাও ওরকম একটা অ্যাওয়ার্ড ছিল, এবং খুব, তুমি যেখানকার কথা বলছো সেটা হচ্ছে পরের বছর, এটা তার আগের বছরের কথা। তো এগেন আই ওয়াজ নমিনেটেড, এবং আমার সঙ্গে খুব বিখ্যাত মানুষ কয়েকজন নমিনেটেড ছিলেন। আমি তখন বলেছিলাম যে এই নমিনেশনটা দিয়ে কিন্তু বোধহয় ঠিক হয়নি, কারণ ওনাকে ফেলিসিটেট করলে তোরা ভালো করতিস, নমিনেশন না দিয়ে। আচ্ছা, এটা কিন্তু ওনাকে ছোট করা হলো। তোরা ওনাকে অ্যাওয়ার্ডটা দিতে চাস তো? এবং সায়েন্স সিটি অডিটোরিয়ামে হয়েছিল, এবং যখন আমাদের ক্লিপিং, আমার একটা ইউজুয়ালি বোধহয় মিনিমাম 10 সেকেন্ড ক্লিপ দেখানো হয়, সেখানে আমার একটা জাস্ট মুখ দেখিয়ে সরিয়ে নেওয়া হয়েছিল আমার ক্লিপটা। আর এই চরিত্রটা এত পপুলার ছিল, যখন ওনার নামটা অ্যানাউন্স করা হয়, উনি তো আসেনি, নিচে দাও। সব থেকে বড় কথা, অডিটোরিয়াম থেকে লোকেরা আওয়াজ দিয়ে বেরিয়ে গেছিল, তারা অ্যাকসেপ্ট করতে পারেনি যেহেতু আমার নামটা আসেনি। এবং তার পরের বছর আমি এই ঘটনাটা ঘটেছিল। এটাও তো বড় পাওয়া। কষ্ট একটু হয় না শর্মিলা, আমি তো পুরস্কার পাওয়ার জন্য অভিনয় করি না। আমার কাছে এই যে রিয়াকশনসগুলো মানুষের, আজকে এই যে এত মানুষ বলছে, তারা, তুমি জানো আমার এই যে চরিত্রটা, স্বতন্ত্র যে চরিত্রটা, এটা দেখে একজন মানুষ অসুস্থ, একজন, আমি দিদিভাই বলি ওনাকে, ফেসবুক থেকে আলাপ, সোশ্যাল মিডিয়া থেকে আলাপ, উনি বলছেন আমি অসুস্থ ছিলাম, আমি হাঁটতে পারতাম না, আজকে আমি হাঁটতে পারছি। কিছু না, কোথাও গিয়ে তো মনটাকে টাচ করছে একজন। তারা আমার ইমোশনের সঙ্গে, আমার চরিত্রের ইমোশনের সঙ্গে হাসছে, কাঁদছে, চোখের জল ফেলছে, এবং তারা সেটা বলছে। এর থেকে বড় পাওয়ার কি হতে পারে? এই মানুষের জন্য তো আমাদের অভিনয়। এই সার্থকতার যে পুরস্কার, যেটা একদম মানুষের মধ্যে থেকে আসে, মানুষের অন্তর থেকে আসে, সেটা তুমি বারবার পেয়েছো। সেইটা আমি বারবার পেয়েছি। কোনো নেগলেক্ট, অবহেলা, এটা না না, আমি মনেও রাখতে চাই না। তোমার সামনে কাউকে সম্মান দিল, তোমাকে দিল না, সেরকম? পুরস্কারের একটা মজা আছে জানো তো শর্মিলা, ইদার সেটা তোমায় ইন্সপায়ার করবে, অর তোমাকে টেনে নিচে নামিয়ে দেবে। যে যোগ্য, যে সত্যিই যোগ্য, সেটা তুমি বুঝতে পারবে, তোমাকে আলাদা করে বলতে হবে না। সে যদি পুরস্কার পায়, তুমি নিজে খুশি হবে,
ধরো তুমি আর আমি এমন একটা চরিত্র করলাম যেটা সত্যি, এই যে লোকজন উঠে দাঁড়িয়ে হাততালি দিল, এইরকম একটা চরিত্র, সেটা কিন্তু ওইখানে কিন্তু আমার আর্টিস্টরাও ছিল এবং অন্যান্য যারা নমিনেটেড ছিল সেই আর্টিস্টরাও ছিল, তারাও কিন্তু উঠে দাঁড়িয়ে হাততালিটা দিয়েছিল। সো দ্যাট ইজ ইন্সপায়ারিং, ইউনো। যে যোগ্য সে যদি পুরস্কার পায় তখন মনে হয় হ্যাঁ আমাকেও এর মতন খাটতে হবে, এর মতন যে একটা গোল দেখতে পেলাম আমি। কিন্তু যার যোগ্যতা নেই, যে পড়ে পাওয়া 14 আনা পেয়ে গেল, তাকে দিয়ে বলে এ পাচ্ছে, তাহলে আমি খাটবো কেন? ওয়াই? এখন যে সময়টা আমরা দাঁড়িয়েছি, ভালো মন্দ, বড় ছোট, সিনিয়র জুনিয়র, কোনো থিন লাইন নেই। সময় যাকে আঁকশি দিয়ে তুলছে সেই রাজা, যাকে নামাচ্ছে সে ফকির। এমনকি তুমি যে প্রফেশনটায়, সেটাতে প্রতিনিয়ত এই জিনিস দেখা যাচ্ছে যে যার হয়তো অভিনয় করার কোনো যোগ্যতাই নেই, তারা নায়ক নায়িকা, তারা এই মানে আমি বলছি যে এটা একটা ভার্সন, মানে যেটা আমি যেই ভাইব্রেশনটা আমি পাচ্ছি কারুর কাছ থেকে। আবার অন্যদিকে অনেকের কাছ থেকে এটা বুঝতে পারছি যে তারা প্রচুর পয়সা উপার্জনের জন্য অভিনয়টাকে বেছে নিয়েছে। স্ট্রেঞ্জ, মানে আমাকে অনেকেই যোগাযোগ করে, তারা অভিনয় করতে চায় বলে যোগাযোগ করে। আমি তখন তাকে জিজ্ঞেস করি, ভাই তুমি কি অভিনয় শিখেছো? মানে তোমার কেন মনে হচ্ছে যে তুমি অভিনয় প্রফেশনালি অভিনয়টা করতে পারবে? আমি দেখলাম এই একটা প্রফেশন লোকের মনে হয় আর কিছু করার না থাকলে করে ফেলা যায়। হ্যাঁ, কারণ এখানে তো কোনো যোগ্যতার মাপকাঠি সেই অর্থে নেই। মানে এডুকেশনাল নিয়ে যে তুমি পুনে ফিল্ম ইনস্টিটিউট থেকে পাশ করে এসেও যে চরিত্রটা পাচ্ছো, তুমি কিছু না করেও একটা তো প্রশিক্ষণ দরকার হয়। মানে তুমি নাচ করার জন্য প্রশিক্ষণ নিচ্ছ, তুমি গান করার জন্য প্রশিক্ষণ নিচ্ছ। আমার কথা হচ্ছিল একজনের সাথে, তিনি বলছেন যে এমন অনেকেই তো আছেন যারা কিংবদন্তি, যারা কোনো প্রশিক্ষণ না নিয়ে এই প্রফেশনে এসেছিলেন। হ্যাঁ, দেখো, প্রশিক্ষণ দু ধরনের হতে পারে। একটা হচ্ছে তুমি সার্টিফিকেট পেলে, ফর্মাল প্রশিক্ষণ। আরেকটা হচ্ছে আমরা যেভাবে তৈরি হয়েছি, থিয়েটার করে হাতে কলমে শিখে এবং নিজেদের বোধগুলোকে জাগিয়েছে থিয়েটার করতে গিয়ে। থিয়েটারটা কিন্তু আমাদের গ্রাসরুট লেভেল থেকে একদম সেই নিজেদের হাতে পোস্টার তৈরি করা, সেটাকে সাইক্লো স্টাইল করা, নিজেদের হাতে গঁদ তৈরি করা, রাস্তায় নেমে টিকিট বিক্রি করা, এবং সেই সঙ্গে যারা বিদগ্ধ মানুষজন, যারা তাদের হাঁ করে তাদের কথা শোনা, তাদের অভিজ্ঞতা শোনা, এবং এইটা করতে করতে কোথাও একটা বোধ জাগা, এবং নিজেদের যখন রাস্তায় আমরা চলাফেরা করি তখন চোখ কান খুলে রাখি। এখন আলাদা করে খুলতে হয় না, এখন অভ্যেস হয়ে গেছে, এবং একটু অন্যরকম কিছু হলে টাক করে তার দিকে চোখ চলে যায়। বাহ, এটা তো খুব সুন্দর। এইটা কিসের প্রেক্ষিতে করছে? তাহলে কি এরকম হতেই পারে, ইউনো? সেটা কোথাও গিয়ে আমাদের সাবকনসিয়াসে স্টোর হতে লাগলো, এবং কোথাও গিয়ে সেই চরিত্রটা বেরিয়ে এলো কোনো একটা সময় সুযোগ বুঝে। তো এই বোধটা জাগা যে কোন কিসের প্রেক্ষিতে কীরকমভাবে একটা মানুষ রিয়্যাক্ট করতে পারে। অভিনয় তো রিয়াকশন, নানান রকম শরীর এবং মনের রিয়াকশন। তারপরে তো কথা বলা তারপরের বিষয় আছে। এই যে রিয়্যাক্ট করা, দিস ইজ অল অ্যাবাউট, এবং আমার এই রিয়াকশনে আমি কিন্তু মানুষকে ইমোশনালি এগিয়ে নিয়ে যাব, জোয়ার ভাটায় খেলাম, আই উইল মেক দেম প্লে। ঠিক আছে, আমার সঙ্গে লোকে হাসবে, আমার সঙ্গে। তুমি এখন কনফিডেন্ট, মানে তোমার বডি ল্যাঙ্গুয়েজেই তো মনে হচ্ছে তুমি পারো ব্যাপারটা। সেটাই তো চর্চা। অভিনয়ে তো মানুষ এই শৃঙ্গারগুলোই বের করে আনবে। অনেকে বলেন সত্যজিৎ বাবুর থেকেও ঋত্বিক ঘটক ওয়াজ মোর ট্যালেন্টেড। তাহলে কেন মানিক বাবুকে কেন আলাদাভাবে একটা অন্য জায়গায় নিয়ে ফেলা হয়? আমরা যখন ইন্ডিয়ান ফিল্ম নিয়ে কথা বলি, প্রথম যে নামটা মনে আসে সেটা কিন্তু ঋত্বিক ঘটক নয়, সেটা সত্যজিৎ রায়। আজও কান ফেস্টিভ্যালে যে অরণ্যের দিনরাত্রি দেখানো হচ্ছে সত্যজিৎ রায়কে ট্রিবিউট দিয়ে, এবং বিশ্ববরেণ্য সব মানে আর্টিস্টরা সেখানে এসে বলছেন যে অরণ্যের দিনরাত্রি এমন একটা কোর ফিল্ম যেটা নিয়ে অনেক ফিল্ম তৈরি হয়েছে, ওটার সব মানে ওই স্কুপ আউট করে, মানে বিভিন্ন সিন স্কুপ আউট করে অন্য ছবি তৈরি হয়েছে সারা বিশ্বে। তো হোয়াট সেট দেম অ্যাপার্ট? কেন? শুধু ট্যালেন্ট নয়,
তার সঙ্গে ডিসিপ্লিন, তার সঙ্গে চর্চা ঠিক। খুব ইম্পর্ট্যান্ট শর্মিলা, খুব ইম্পর্ট্যান্ট। আমি শুধু ট্যালেন্টেড রইলাম, কিন্তু আমি সেটাকে ডিসিপ্লিনভাবে নার্চার করলাম না, সেটাকে আমরা তার উপরে চর্চা করলাম না, আমরা নিজেকে তৈরি করলাম না, ইট ডাজন্ট মেক এনি সেন্স। সুতরাং আমাদের একটা ট্র্যাক তো দিতেই হবে, নইলে তো মলিকিউলকে যদি আমরা বেঁধে না রাখি তো আমরা বস্তু পাবো না, তাহলে তো অ্যাটম বোম তৈরি হয়ে যাবে। বলেছিলাম আমি তোমাকে চিনতাম হচ্ছে টিভির ব্যোমকেশ বলে, মানে ওটাই তোমার মানে এক একজনের এক একটা হয় না যে এই মেগাস্টার সুপারস্টার টিভির ব্যোমকেশ। কিন্তু তারপরে দেখা গেল যে ব্যোমকেশ যখন পর্দায় আলটিমেটলি এলো, এখন ফেলুদা আর ব্যোমকেশ হয়ে দাঁড়িয়েছে এরকম যে একজন খুব সফল, চূড়ান্ত সফল অভিনেতাও তার ফিল্মোগ্রাফিতে একটা ব্যোমকেশ জুড়তে চান, সেই জন্য তিনি ব্যোমকেশের চরিত্রে অভিনয় করলেন। হয়তো আরো হবে, মানে এটা যেন একদম বাড়ছে, চক্রবৃদ্ধি হারে বাড়ছে। তো তুমি একবার খুবই দুঃখ করেছিলে যে তোমার নাম কেউ নেয় না, দুঃখটা কেন? তোমার নাম কি সত্যি কেউ নেয় না? না, যখন চর্চা নাকি হয় তোমার যে ইচ্ছা ছিল যে বাংলায় যখন ব্যোমকেশ যারা করেছে, বড় পর্দায় ব্যোমকেশ হবে তখন তুমি শ্রেষ্ঠ চয়েস হবে? না, আমি কখনো তবে হ্যাঁ, আমি একজনকে বলেছিলাম, তিনি পরবর্তীকালে খুব নাম করা ডিরেক্টর হয়েছেন, যে তিনি একটা থিয়েটার করেছিলেন ব্যোমকেশের, ওটা নিজের ক্রিয়েট করা থিয়েটার, যে সাপোজেডলি ব্যোমকেশের বয়স হয়েছে, সত্যবিদু বয়স হয়েছে, রিটায়ার করে গেছে, বৃদ্ধ হয়েছে শহরে, একটা নাটক করা হয়েছিল, ইংরেজিতে বোধহয় করা হয়েছিল এখানে, সেই নাটকটার নাম চেকমেট। তখন আমি বলেছিলাম, মজা করেই বলেছিলাম, আমার বাড়িতে সেই তার খুব যাতায়াত ছিল, বলেন তুই না কলকাতার সেরা ব্যোমকেশকে নিলি না। এখন অনেক বাংলায় কারা কারা ব্যোমকেশ করেছে এই যখন আলোচনাটা হয়, সেই সময় অন্তত আমাদের ফ্যাকাল্টির লোকজনেরা কেউ কোনোদিন আমার কথা সেইভাবে উচ্চারণ করেন, দর্শকরা বলে। কিন্তু সেটা করেননি কেন? তার পেছনে কি কোনো কারণ আছে না? আই হ্যাভ নো আইডিয়া, আই হ্যাভ নো আইডিয়া। তোমার নিজস্ব পছন্দের ব্যোমকেশ কে করেছে এই এতগুলো চরিত্রের মধ্যে? দেখতে আমার সব ভালো লেগেছে, এবং ইনসিডেন্টালি আমি বলি, আই অ্যাম দ্য অনলি ব্যোমকেশ যে চশমা পরেনি। এবং শরদিন্দুবাবুর ব্যোমকেশ কিন্তু মানে ওনার যে ডেসক্রিপশন আছে তাতে শরদিন্দুবাবুর ব্যোমকেশ কিন্তু চশমা পরত না। ঠিক আছে, আচ্ছা, এবারে লুক ওয়াইজ আমার খুব স্মার্ট লেগেছে, লুক ওয়াইজ আবিরকে খুব দেখতে ভালো লেগেছে ব্যোমকেশ হিসেবে, অদ্ভুত একটা এমনি রোমান্টিক, হ্যাঁ, খুব হ্যান্ডসাম একটা ছেলে। অনির্বাণ যেমন খুব বলিষ্ঠ অভিনেতা, কিন্তু ব্যোমকেশের যে চরিত্রটা না, এটা একটু বুঝতে হবে। আমি জানি না পারফেক্টলি কে করতে পেরেছে, ছোট মুখে বড় কথা। ব্যোমকেশের যে ডেসক্রিপশনটা দেওয়া আছে শরদিন্দুবাবুর, ব্যোমকেশ খুব বেশি কথা বলে না, কিন্তু খুব শার্প কথা বলে, অ্যান্ড হি ইজ উইটি, হি হ্যাজ এ ভেরি শার্প সেন্স অফ হিউমার। মানে তুমি যদি পড়ো ব্যোমকেশ তাহলে দেখতে পাবে যে কথাগুলো বলছে সে কিন্তু কাউকে ঝাঁঝিয়ে কথা বলছে না। ফার্স্ট পোর্ট্রেল আমার যেটা মনে হয়েছিল যে ব্যোমকেশ ভীষণ রেগে রেগে সবাইকে বকছে সিনেমায়, সেটা কিন্তু নয়। ব্যোমকেশ ইজ ভেরি শার্প, যেটা বলছে খুব প্রিসাইজলি বলছে এবং খুব বিটি, তার মধ্যে খানিকটা হিউমার আছে, ডার্ক হিউমার কাজ করে ওর মধ্যে। অজিতকে মাঝে মাঝে খোঁজায় ব্যোমকেশ। তো এইটা আমি এখন অব্দি এই পোর্ট্রেলটা পাইনি। আচ্ছা, দুজনের নাম আমি বলবো, দেব এবং সুন্দরদা, মানে ধৃতিমান চ্যাটার্জি। না, কোনোটাই দেখোনি? আচ্ছা আচ্ছা, আমি বোধহয় নাকি দেখলেও বলবেন? না, আমি দেখিনি, দেখিনি। আমি অঞ্জনবাবু যে প্রথম ব্যোমকেশটা করেছিল আবিরকে নিয়ে, আমার খুব ইন্টারেস্টিং লেগেছিল, একটা প্রিমিয়ারও আমি গেছিলাম, এবং অনেস্টলি দ্বিতীয় রিপুর উনি ইয়ে করেছিলেন ব্যোমকেশের, আই ওয়াজ ভেরি ডিসঅ্যাপয়েন্টেড, মানে আমার মাথা ধরে গেছিল। আচ্ছা, সেটাই তুমি জানিয়েছিলে পরিচালককে? না, ওনাকে আমি জানাইনি, কিন্তু আমরা অনেকে মিলে দেখছিলাম ওখানে। আমরা আফটার
আফটার প্রিমিয়ার একটা পার্টিও ছিল ফ্লোটেলে, সেখানেও যাওয়া হয়েছিল, যারা প্রডিউসার ছিল সেখানে গিয়ে আমি বলেছিলাম যে ওরা দাঁড়া প্রডিউসাররা ছিল হচ্ছে শিবাজি পাঁজা, কৌস্তব রায়। তো কৌস্তবকে আমি বলেছিলাম যে আচ্ছা, কোথাও গিয়ে মনে হয়েছে বড় সস্তায় করা হয়েছে আর কি, আমার ভালো লাগে। আর যে ফিল্ম ইন্ডাস্ট্রি সব থেকে ছোট, সব থেকে কম বাজেটের ছবি সেখানে হয়, এবং গল্প ওরিয়েন্টেড ছবি, সেখানেও বাজেট 20 কোটি টাকা। আর আমরা একটা 1 কোটি টাকার ছবি বানাবো বলে লাভালাভি করছি, তো তাতেই মনে হচ্ছে যে বিশাল কিছু একটা করে ফেলছি। সেই তো এটা তো বুঝতে হবে আমাদের ইন্ডাস্ট্রিটা মুদির দোকানের মতন চালালে হবে না, তাহলে আমরা ইন্ডাস্ট্রিতেও তো একটা গাল ভরা টার্ম হতে পারে না। ইন্ডাস্ট্রির কিছু নর্মস থাকে, ইন্ডাস্ট্রির সব থেকে বড় নর্ম হচ্ছে আমরা 5 বছরের পরে কি করব সেইটা ভিজুয়ালাইজ করা, এবং সেই মতো নিজেদের তৈরি করা, সেই মতো দর্শক তৈরি করা। আর মুদির দোকানে কি হয়, ডেলি যা বিক্রি হচ্ছে তার হিসেব করে দাও, মানুষের চালটা লাগবে তো চালটাই খাওয়াও। এবারে চালের বদলে যে চিঁড়েও খাওয়ানো যায় বা অন্য কিছু খাওয়ানো যায় সেটা আমরা চেষ্টা করব না, সেটা কিন্তু ইন্ডাস্ট্রি হলে তবেই সেই চেষ্টা করতে হবে। ইন্ডাস্ট্রি তৈরি করতে হলে যে আমরা দর্শক তৈরি করব, আমরা এই চাওয়াটা তৈরি করব, দ্যাট ইজ ভেরি ইম্পর্ট্যান্ট। ঠিক আছে, এবারে পারস্পরিক সহযোগিতায় এগিয়ে যাওয়াটা, ইউ ক্যানট, তুমি জাস্ট তোমার ইগো ধরে কারুর উপরে কিছু চাপিয়ে দিতে পারো না, লিগালি তুমি পারো না। প্রথম কথা, কারুর কাজ তুমি আটকাতে পারো না লিগালি। এবারে কি হয়, যে কোনো একটা ইউনিয়ন থাকলে, একটা স্ট্রাকচার থাকলে একটা গাইডলাইন মেনে এগোনো যায়, একটা ডিসিপ্লিনের মধ্যে এগোনো যায়। আমরা এমন একটা ফরম্যাটে কাজ করি যেখানে একটু ইনডিসিপ্লিনড হলেই কিন্তু ইনডিসিপ্লিনড হওয়ার একটা বিশাল চান্স থাকে, একটা বিশাল গ্রে মার্কেট আছে যেটা ভীষণ ইনডিসিপ্লিনড, আনস্ট্রাকচার্ড, এবং সেখানে কিন্তু অনেক বিপজ্জনক পরিস্থিতির সৃষ্টি হয়। অনেকে খুব সহজে অনেক কিছু করার, তুমি জানো, অনেকে খুব তাড়াতাড়ি অনেক কিছু করতে চায় এবং এই গ্রে মার্কেটে তারা ঢুকে পড়ে। আমাদের আশেপাশে এই একটা ধোঁয়াশা তৈরি হয়ে আছে স্যাটার্নের বলয়ের মতন, যেখানে কিন্তু এই ডার্ক একটা কাজ চলতে থাকে, এবং তাদের কিন্তু অনেকেই খুব ঝট করে কিছু পাওয়ার আশায় পা দিয়ে ফেলে, এবং এই জায়গাটা ভীষণ আনস্ট্রাকচার্ড, এবং তার সেখান থেকেই কিন্তু অনেক দুর্ঘটনা ঘটে যাওয়া, অনেকের প্রাণ চলে যাওয়া, সুইসাইড করা ইত্যাদি ইত্যাদি এই ঘটনাগুলো ঘটতে থাকে, কারণ সেটা স্ট্রাকচার্ড নয়, সেখান থেকে স্ট্রাকচার্ড ইনকাম হচ্ছে না। আমরা একটা অদ্ভুত লাইফস্টাইল সেখান থেকে দেখতে পাচ্ছি, ক্লাব কালচার তৈরি হচ্ছে যেখানে পার্টি ইত্যাদি হচ্ছে, কিন্তু সেটা তাৎক্ষণিক, সাময়িক। একটা ক্যারিয়ার তৈরি করা মানে তো 25 বছর বয়স থেকে 60 বছর অন্তত ভাবতে হবে, অর্থাৎ কিনা 35টা বছর ভাবতে হবে, অন্তত 30টা বছর ভাবতে হবে যে আমরা কাজ করব। সেখানে 1 বছর 2 বছরের মধ্যে সব কিছু পাওয়ার ইয়েতে সেই একটা অদ্ভুত লাইফস্টাইলের মধ্যে পড়ে গিয়ে তারপরে শেষ হয়ে যাবে। সুতরাং একটা গাইডলাইনের মধ্যে থাকা ভালো, সেই কারণে ইউনিয়ন ভালো, যে একটা ইনফ্রাস্ট্রাকচার দরকার, যে আমরা এতক্ষণ কাজ করব, এতজন কাজ করছে, ভালো, কিন্তু কোথাও সেখানেও বোধহয় ফ্লেক্সিবল হওয়া দরকার, মানে দুপক্ষতেই একটুখানি, হ্যাঁ, মানে আফটার অল তো আমরা সবাই কাজ করতে চাই। মানে নিজের লাইফে তুমি সমঝোতা করতে কতটা সাকসেসফুল? আমি সবসময় সমঝোতা করতে চাই, এবারে কতটা সাকসেসফুল, আমি মানুষ হিসেবে আমি অনেক বেশি সাকসেসফুল, সামাজিক প্রাণী হিসেবে হয়তো ততটা নয়। আমি মানুষ হিসেবে আমি জানি আমি কেমন, তুমি সেখান দিয়ে শুরু করেছ, তো ইটস অলওয়েজ গুড টু হিয়ার যে সুদীপটা একটা ভালো মানুষ, গুড এনাফ ফর মি। আমার চাওয়াটা খুব বেশি। আমরা করেছিলাম যে ডাউন টু আর্থ, সুদীপটা হচ্ছে ডাউন টু আর্থ। আমি কতটা ভালো মানুষ আমি তো বলতে পারবো না, কিন্তু আমি আমার দিক থেকে সৎ এবং নিষ্ঠাবান সেটুকুনি আমি বলতে পারি। তোমার আমার মনে আছে যে সময়কার কথা দিয়ে আমরা শুরু করেছিলাম, সেই সময় তোমার সঙ্গে কথা বলতে আমি যখন ভীষণ কমফোর্টেবল হয়ে গেলাম, মানে তখন আমার মনে হতে শুরু করলো যে ইন্ডাস্ট্রিতে আমাকেও বন্ধু বাড়াতে হবে, মানে আমাকেও গিয়ে তাদের সঙ্গে কথা বলতে হবে। সেই সময় আমি তোমার বাড়িতেও গিয়েছি, তো কোল পার্কের ওখানে তোমার বাড়ি, এবং আমার একটা ঘটনা মনে আছে যে তোমার মেয়ে
দরজাটা খুলেই ছোট্ট মেয়ে, ও আমাকে জিজ্ঞাসা করলো, চিনি, হ্যাঁ, মিষ্টি, খুব মিষ্টি মেয়ে। সে আমায় জিজ্ঞাসা করলো, তুমি কি আমার সঙ্গে খেলতে এসেছো? আমি বললাম হ্যাঁ। তখন ও বললো এসো। তারপরে ওর সঙ্গে আমি খেলতে বসেছিলাম সেই সময়, তুমি তখন আরো আধ ঘন্টা পরে বোধহয় বাড়িতে ঢুকলে। কিন্তু আমার ওই বাচ্চা মেয়েটার সঙ্গে আমার একটা একদম একদম ইনস্ট্যান্ট কানেকশন সেটা। ইনফ্যাক্ট আমি ওর অন্নপ্রাশনেও গিয়েছিলাম, সেই জন্য আমার ওকে আমার খুব মনে আছে। এবং তখনকার সুদীপ দা তো আমার মানে ওয়ান অফ মাই ফার্স্ট ফ্রেন্ডস ইন প্রফেশনাল লাইফ। তো সেইটা। তো সুদীপ দা, এই যে আজকে বসে আমরা কথা বলছি, তোমার জীবনে অনেক বিপর্যয় ঘটে গেছে, কিন্তু তুমি সেইগুলো সামলেও একটা মানে ঝড়ে নড়ে যাওয়া তাল গাছের মতো দাঁড়িয়ে আছো। এটাতে তোমার কখনো সেলফ অ্যাসেসমেন্ট করতে ইচ্ছে করেছে যে কেন, কি হলো, কোথা থেকে কি হলো? শর্মিলা, কি জানো তো, মানে আমাদের একটাই জীবন। আমার কাছে আমার ফিলোসফিটা খুব ক্লিয়ার। আমি জন্মেছি, আমাকে একটা জার্নি করতে হবে, এবং সেটা টার্মিনাল স্টেশনে গিয়ে শেষ হয়ে যাবে। অ্যাট দ্য এন্ড অফ দ্য ডে ইউ এন্ড আপ ইন হয় মাটির তলায়, নয় আগুনে, নয় অন্য কোথাও। তাহলে এত ব্রুহাহা কিসের? আমার জীবনের চাওয়াটা এবং পাওয়াটা কতটা? আমরা তো পড়েছি, আমরা বড় বড় মানুষদের অনেক জীবনী পড়েছি, তাদের ফিলসফি পড়েছি, তারা যখন শেষ জীবনে পৌঁছচ্ছে তারা কি বলছে, মানে টিল আমরা বলো যিনি অ্যাপেলের স্টিভ জব বলো, বা স্টিভ জবস বলো, বা আর যারা যারা আছেন বিখ্যাত সব মানুষরা, তারা ফিলসফিতে ফাইনালি গিয়ে বলছেন যে জীবন তো একটাই, এত কিছু তো আমরা নিয়ে যেতে পারবো না, তাহলে এত কিসের স্ট্রাগল? আমার এটা একদম প্রথম থেকেই ছিল যে এত কিসের স্ট্রাগল জীবনে। এটা আমার মনে আছে যে প্রথমে তুমি মানে বেনি এক অসাধারণ মানুষ, সে এখনো হ্যাঁ ভীষণ ট্যালেন্টেড একজন মানুষ, এবং কত মানুষকে সে ট্রেন করেছে, সে নিঃসন্দেহে সেটা পরে করেছে, মানে পরে যখন নিজের পায়ে ঘুরে দাঁড়িয়েছে সেই লড়াইটা আমি দেখেছি, এবং দেখে আমার খুব ভালো লেগেছে। হ্যাঁ, সেটা আমি জানি। আমি যে তোমার সঙ্গে আজকে এই কথাগুলো বলছি, কারণ আমি জানি যে তুমি নারীদের কতটা শ্রদ্ধা করো, সেটা আমি জানি। কারণ একবার তোমার সঙ্গে দেখা হলো, তখন তুমি বললে যে প্রত্যেকেরই তো জীবনে একটা সবাই তো একটা এক একজন ইন্ডিভিজুয়াল, প্রত্যেকেরই আলাদা আলাদা ডিসিশন আছে, আমি সেই ডিসিশনকে রেসপেক্ট করি। এবং তুমি এটাও বলেছিলে যে তোমার মেয়েকে মায়ের কাছে থাকাই ভালো, মায়ের কাছেই মেয়েরা ভালো থাকে। হ্যাঁ, ইন স্পাইট অফ দ্য ফ্যাক্ট যে চিনি ওয়াজ ভেরি ক্লোজ টু মি, তুমি জানো সেটা। একদম, সেটা আমি দেখেছি চোখে। তোমার এই ত্যাগ, এই স্বার্থর ত্যাগ, এরকম মানে বারবার কি ভগবান তোমার পরীক্ষা নিচ্ছেন? আমি জানি না এক্স্যাক্টলি কি উনি চান আমার কাছ থেকে, কিন্তু মানুষ হিসেবে আমার অনেক দর্শন খুব পরিষ্কার হয়ে যাচ্ছে। আমার হয়তো কোথাও গিয়ে আমার পিছু টানটা কমে যাচ্ছে। আমি কোনো কিছু আই এম নট টেকিং থিংস ফর গ্রান্টেড। তো সুতরাং জীবন যেরকম সেরকম ভাবেই আমি এগিয়ে যাচ্ছি, আর আমি আই ডোন্ট টেক থিংস ফর গ্রান্টেড যে এটা হবে। তোমার মেয়ে অনেক বড় হলো, অনেক বড় হয়ে গেছে, এখন সেকেন্ড ইয়ারে পড়ছে। তাহলে তোমার মানে সে তো এখন লেডি, সে এখন লেডি, সে অনেক সময় আমার গার্জেন হয়ে ওঠে। আচ্ছা আচ্ছা, সে তোমাকে খুব ভালোবাসে? হ্যাঁ, এখনো খুব ভালোবাসে, এবং আমাদের দুজনের তুই তোকারি সম্পর্ক ছোটবেলা থেকেই, মানে ওর ছোটবেলা থেকেই। ইনফ্যাক্ট আমি পৈতের সময় কান ফুটিয়েছিলাম, কিন্তু সেটা তো বুঝে যায়। তারপরে চিনি যখন 5 বছর বয়সে চিনির কান ফোটানো হয়, একই সঙ্গে আমারও কান ফোটানো হয়, সেই কান ফোটানোটা এখনো রয়েছে। তো ভগবান হয়তো তোমাকে আরো অনেক কিছু দেবেন, কারণ an actor's life is full হ্যাঁ, of... একটা জিনিস এই যে তুমি বললে না, মানে এই ঘটনাগুলো কিন্তু আমার কিছু কিছু বোধ জাগিয়েছে। এই তোমায় প্রথমেই বললাম না, অভিনয় করতে গেলে বোধটা খুব ইম্পর্টেন্ট। এই বোধটা খুব
জাগিয়েছে। একদম ঠিক, একেবারে সঠিক কথা। এই বোধটা এক একটা ইমোশনের যে আরো অনেক নিউয়ান্সেস থাকে, সেগুলো নিজের জীবনে ঘটে যাওয়া ঘটনাগুলো থেকেই আরো বেশি ঋদ্ধ হয়, আরো বেশি ঋদ্ধ হয়। একজন রাজনীতিবিদ তখনই তৈরি হন যখন তিনি নিজের চোখে ওইসব নৃশংসতা বা ওই লড়াইটা দেখেছেন। তার তখন তখন তার রাজনীতির আসল যে জমি, ফিলোসফি তো সেখান থেকেই তৈরি হয়। তোমার সেটাতে তৈরি আশেপাশে কি হচ্ছে সেই ঘটনাগুলো থেকে তুমি যে বোধটা নিচ্ছ, সেখান থেকে কিন্তু তোমার দর্শনটা তৈরি হচ্ছে। একদম একদম। আর যেটা জিজ্ঞাসা করব, মানে আমি জানি না তুমি বলবে কিনা, তোমার ছেলেরা খুব ছোট এখনো, তো ছেলেরাও তো তোমাকে চিনছে বা চিনবে, ওদের কথা তোমার কি মনে হয়? ওরাও আমার খুব ক্লোজ, এবং যেহেতু ছেলে, সেহেতু একটু একটু করে বড় হচ্ছে, তত আমার কাছাকাছি আসছে আর কি। সুতরাং অনেক কিছু শেয়ার করে তারা, অনেক বেশি একটু একটু ভয়ও পায়। নট দ্যাট যে আমি তাদেরকে মারধর করি, আমি মারধরটা করতে পারি। তোমাকে তো এমনি দেখলেই ভয়। হ্যাঁ, আমাকে দেখে আমিও কি ভয় পেয়েছিলাম। তো ওই মাঝে মাঝে যখন একটু মায়ের কাছে ওরা তো থাকে, এবারে যখন তারা একটুখানি মনে হয় কন্ট্রোলের বাইরে, তখন ওর মার ফোন আসে যে কথা বল। আমি আবার কি ব্যাপার, আমি একটু ভারী গোলা করে বলে দিই, একটু মাঝে মাঝে চলে যাই ওদের কাছে, গিয়ে বসে একটু খেলাধুলা করে একটুখানি গাইডলাইন সেট করে দিয়ে আসি। ভেরি গুড বয়েজ, কথা শুনে। হ্যাঁ, খুব মিষ্টি ছেলেরা। হ্যাঁ। থ্যাংক ইউ সো মাচ সুদীপ দা, এত সুন্দর একটা কাহিনী। তোমাকে ইন্টারভিউ করাটা একটা উপন্যাস পড়ার মতো। আসলে আমার খুব ভালো লাগলো তুমি এই যে আমার ডাকে সাড়া দিয়ে এলে। না, আমি অনেকদিন ধরেই ভাবছি, ইনফ্যাক্ট মানে আই এম সো হ্যাপি ফর শর্মিলা, কারণ শর্মিলার ওটাও একটা কিন্তু উপন্যাস হতে পারে। এই যে আমি প্রথমেই বললাম না যে শর্মিলার ইন্টারভিউ আমি নেব, কারণ আমি ওর বিগিনিংটা জানি, এবং সেই সময়ে অনেক মজার যেমন ঘটনা ঘটেছিল, ওকে অনেক স্ট্রাগলের মধ্যে দিয়ে যেতে হয়েছে, জীবনের স্ট্রাগলের মধ্যে দিয়ে যেতে হচ্ছে, সেখান থেকে ঘুরে দাঁড়িয়েছে ও। এই যে আজকে শর্মিলাস শো হাউস, যেটা আপনারা এত ভালোবাসছেন, আজকে 1 মিলিয়নের বেশি ফলোয়ার তৈরি হয়েছে, এই লড়াইটা কিন্তু ওর নিজের। অ্যান্ড আই ওয়াজ সো হ্যাপি ওর জন্য, যে শি ইজ আ সাকসেসফুল লাইফস্টাইল ইন্টারভিউয়ার। আজকে সোশ্যাল মিডিয়াতে এত রেসপেক্ট চারদিক থেকে আসছে, এত উপহার এবং পুরস্কার চারিদিক থেকে পাচ্ছে। আমি বড় গর্ববোধ করি যে শর্মিলা আমার বন্ধু।